আসসালামু আলাইকুম। প্রতিদিন সকালে অ্যালার্ম বাজার পর প্রথম যে চিন্তাটা মাথায় আসে, মানে সেটা কি খুব একটা আনন্দদায়ক কিছু হয়? না, আসলে বেশিরভাগ ক্ষেত্রেই তো তা হয় না। ঠিক, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা স্নুজ বাটন চেপে ভাবি, আজ না উঠলে হয় না, মানে কেন উঠছি আসলে? হ্যাঁ, এই কেন উঠছি প্রশ্নটা কিন্তু খুব কমন। একদম। প্রতিদিনের এই একঘেয়ে রুটিনের মাঝে ঘুম থেকে ওঠার পেছনে যদি এমন কোনো কারণ থাকে যা যা ভেতর থেকে এক অদ্ভুত প্রাণশক্তি সঞ্চার করে, তবে পুরো দিনটার চিত্রই কিন্তু বদলে যায়। ঠিক তাই। আর এটা নিয়েই তো আমাদের আজকের আলোচনা। হ্যাঁ, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা এই প্রশ্নের উত্তর তো দেবেই, সাথে জীবনের সার্থকতা খুঁজে পাওয়ার পুরো দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দিতে পারে। পানি জীবন দর্শন এবং বিশেষ করে ওকিনাওয়া দ্বীপের মানুষদের শতায়ু হওয়ার যে রহস্য তুলে ধরা হয়েছে তা শুধু চমকপ্রদই নয়, আধুনিক জীবনের অনেক জটিল সমস্যার সহজ সমাধানও বটে। একদম সত্যি কথা। আমাদের আজকের মিশন হলো ইকিগাই নামক এই সুপ্রাচীন জাপানি দর্শনের একেবারে গভীরে প্রবেশ করা। আমরা আবিষ্কার করার চেষ্টা করব এটি কিভাবে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার উদ্দেশ্যকে একটি পরিষ্কার লক্ষ্যের দিকে নিয়ে যায়। আধুনিক যুগে যখন চারপাশের সবকিছু খুব দ্রুত বদলাচ্ছে, মানে একটা অজানা ইঁদুর দৌড়ে মানুষ প্রতিনিয়ত ক্লান্ত হচ্ছে, তখন ওকিনাওয়ার মানুষদের এই জীবন দর্শন আসলেই এক বিশাল স্বস্তির জায়গা। একটা আশ্রয়ের মতো মনে হয়। ঠিক তাই, দীর্ঘায়ু বা শতায়ু হওয়াটা শুধু জেনেটিক্স বা ওষুধের ওপর নির্ভর করে না। এর পেছনের মনস্তত্ত্ব, সমাজবিজ্ঞান এবং প্রতিদিনের ছোট ছোট অভ্যেসের যে বিজ্ঞান, সেগুলোই মূলত মূল চালিকা শক্তি। আর আজকের এই আয়োজনে আমরা সেটাই ধাপে ধাপে ভাঙার চেষ্টা করব। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এই দর্শনের পেছনের কারণগুলো খুব সহজ এবং সাবলীলভাবে বোঝার চেষ্টা করব। তো আলোচনা শুরুতেই যে শব্দটি সবচেয়ে বড় হয়ে সামনে আসে তা হলো ইকিগাই। ইজাজ একাডেমিয়ার লেখায় খুব সহজ ভাষায় বলা হয়েছে, ইকিগাই মানে হলো বেঁচে থাকার রসদ বা রিজন ফর বিইং। একদম, রিজন ফর বিইং। কিন্তু এই রসদ বা কারণ তো আর চাইলে হঠাৎ করে একদিন সকালে খুঁজে পাওয়া যায় না, তাই না? না, মোটেও না। এটা কোনো জাদুর কাছি নয়। এটি মূলত চারটি আলাদা আলাদা বিষয়ের একটি অনন্য সমন্বয়। বিষয়টি অনেকটা চারটি বৃত্তের মতো, যেগুলো একে অপরের উপর এসে পড়েছে। একটু যদি ভেঙে বলি, প্রথম বৃত্তটি হলো এমন কাজ যা করতে মানুষ সত্যিই ভালোবাসে। দ্বিতীয়টি হলো এমন কাজ যেটিতে মানুষের দক্ষতা আছে বা পারদর্শিতা আছে। তৃতীয় বিষয়টি হলো পৃথিবীর মানুষেদের বা সমাজের আসলে কি প্রয়োজন। এবং চতুর্থ বৃত্তটি হলো যে কাজটির বিনিময়ে পারিশ্রমিক বা অর্থ উপার্জন করা সম্ভব। এই চারটি বৃত্ত যখন একে অপরের সাথে পুরোপুরি মিলে যায়, ঠিক সেই কেন্দ্রবিন্দুটি হলো একজন মানুষের ইকিগাই। এই ব্যালেন্সটা আসলে কিভাবে কাজ করে? এই চারটি উপাদানের নিখুঁত ভারসাম্যই হলো ইকিগাইয়ের সবচেয়ে বড় ম্যাজিক। মানে, চলুন বিষয়টা একটু তলিয়ে দেখি। অনেকেই হয়তো ভাবেন নিজের পছন্দের কাজ করলেই জীবন সার্থক। হ্যাঁ, ওই যে একটা কথা আছে না, ফলো ইয়োর প্যাশন। ঠিক, কিন্তু বাস্তবে বিষয়টা এত সহজ নয়। ধরুন কেউ একটি কাজ করতে ভালোবাসে এবং সেটিতে তার অনেক দক্ষতাও আছে। এই দুটি বৃত্তের মিলনকে আমরা প্যাশন বা আবেগ বলতে পারি। একজন অসাধারণ চিত্রশিল্পীর কথা চিন্তা করা যাক, যিনি সারাদিন ছবি আঁকতে ভালোবাসেন। ছবি আঁকায় তার হাতও দারুণ, কিন্তু এর মাধ্যমে যদি তার উপার্জন না হয়, হ্যাঁ, অথবা পৃথিবীর যদি সেই ছবির কোনো প্রয়োজন না থাকে, তবে দীর্ঘমেয়াদে সেই প্যাশন তাকে আর্থিকভাবে টিকিয়ে রাখতে পারবে না। তখন তো শুধু আবেগ দিয়ে পেট ভরবে না। একদমই না। শেষ পর্যন্ত এক ধরনের শূন্যতা বা হতাশা কাজ করবে। ধরুন একটি কাজ করে প্রচুর টাকা পাওয়া যাচ্ছে এবং পৃথিবীরও তার প্রয়োজন আছে, মানে তৃতীয় এবং চতুর্থ বৃত্ত মিলে গেছে। আধুনিক কর্পোরেট দুনিয়ায় তো এমন অসংখ্য পেশা আছে। হ্যাঁ, কিন্তু সেই কাজটিতে কোনো ভালোবাসা নেই বা হয়তো বিশেষ কোনো দক্ষতাও ব্যবহার করতে হচ্ছে না। তখন সেটি হয়ে দাঁড়ায় কেবলই একটি যান্ত্রিক পেশা, রুটিন মাফিক কাজ। ঠিক। দিন শেষে মোটা অঙ্কের বেতন হয়তো অ্যাকাউন্টে ঢুকছে, কিন্তু মানসিক তৃপ্তি শূন্য। প্রতিদিন সকালে মনে হচ্ছে একটা বোঝা টানতে অফিসে যেতে হচ্ছে। ঠিক এই জায়গাটাতে ইকিগাইয়ের গুরুত্ব। এটি শুধু শখ নয়, আবার শুধু পেশাও নয়। তাহলে এটি আসলে কি? এটি হলো সেই সুইট স্পট, যখন আবেগ, পেশা
দক্ষতা এবং সামাজিক প্রয়োজন এই চারটি বিষয় এক বিন্দুতে এসে মেলে, তখনই মানুষ এমন একটা অবস্থায় পৌঁছায় যেখানে কাজের ভেতরে সে আনন্দ পায়। তার অর্থনৈতিক নিরাপত্তাও নিশ্চিত হয়। হ্যাঁ, এবং সে অনুভব করে যে সমাজের জন্য তার একটা অবদান আছে। এই পরিপূর্ণতার অনুভূতি মানুষকে প্রতিদিন সকালে বিছানা ছাড়তে উৎসাহিত করে। আর এই ইকিগাই খুঁজে পাওয়ার কারণেই জাপানের ওকিনাওয়া দ্বীপের মানুষগুলো 100 বছরেরও বেশি সময় ধরে সুস্থ এবং হাসিখুশিভাবে বেঁচে থাকেন। ওকিনাওয়ার এই শতায়ু মানুষদের জীবনযাত্রা পর্যবেক্ষণ করে বেশ কয়েকটি বিশেষ অভ্যাসের কথা বলা হয়েছে। দীর্ঘায়ুর এই নিয়মগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং একই সাথে সবচেয়ে অবাক করা নিয়মটি হল হারা হাচিবু। হারা হাচিবু, এটা আসলেই একটা দারুণ কনসেপ্ট। এটি মূলত তাদের খাদ্যাভ্যাসের একটি নীতি। তারা কখনো পেট ভরে খায় না। যখন পাকস্থলীর 80% পূর্ণ হয়ে যায়, ঠিক তখনই তারা খাওয়া বন্ধ করে দেয়। হ্যাঁ, খাওয়ার টেবিল থেকে উঠে পড়ে। আমাদের এই দক্ষিণ এশিয়ার সংস্কৃতির সাথে তুলনা করলে ব্যাপারটা কিন্তু বেশ সাংঘর্ষিক। আমরা তো কোনো উৎসব বা বিয়েবাড়িতে গেলে গলা পর্যন্ত না খাওয়া হলে মনে করি তৃপ্তিই হলো না। ঠিক, মানে খাওয়ার পর নড়াচড়া করার ক্ষমতা না হারালে তো মনেই হয় না যে ভালো খাওয়া দাওয়া হলো। আমাদের এই প্লেট খালি করা বা পেট পুড়ে খাওয়ার যে সামাজিক অভ্যাস, তার ঠিক বিপরীত অবস্থানে আছে এই হারা হাচিবু। এর পেছনের বিজ্ঞানের লজিকটা কিন্তু খুব পরিষ্কার। পিছনের বিজ্ঞানটা যদি একটু বুঝিয়ে বলতেন। আমরা যখন খাবার খাই তখন পেট যে ভরে গেছে, এই সংকেতটা পাকস্থলী থেকে মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাতে প্রায় 20 মিনিটের মতো সময় লাগে। ও আচ্ছা, তার মানে একটা ডিলে বা দেরি হয়। একদম। তাই আমরা যখন মনে করি যে আমাদের পেট 100 ভাগ ভরে গেছে, আসলে ততক্ষণে আমরা প্রয়োজনের চেয়ে বেশি খেয়ে ফেলেছি। 80% পূর্ণ হওয়ার পর খাওয়া থামিয়ে দিলে পাকস্থলীতে খাবার হজম করার জন্য পর্যাপ্ত জায়গা বা স্পেস থাকে। তার মানে হচ্ছে অতিরিক্ত খাবার হজম করতে গিয়ে শরীরকে যে বাড়তি এনার্জি খরচ করতে হয়, সেটা আর করতে হচ্ছে না। ঠিক ধরেছেন। পরিপাকতন্ত্রকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় না বলে শরীরের সার্বিক শক্তি বজায় থাকে। আমরা যেটাকে ফুড কোমা বলি। ওই যে ভারী খাওয়ার পর ভাত ঘুম আসার যে একটা ক্লান্তি কাজ করে। হ্যাঁ, ওকিনাওয়ার মানুষদের সেটা হয় না। সেলুলার লেভেলে বা কোষের পর্যায়ে চিন্তা করলে অতিরিক্ত ক্যালোরি গ্রহণের ফলে শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বাড়ে, যেটা মানুষকে দ্রুত বুড়িয়ে দেয়। একদম তাই। কম কিন্তু পুষ্টিকর খাবার খাওয়ার ফলে তাদের কোষের বুড়িয়ে যাওয়ার হার কমে যায়। দীর্ঘায়ুর ক্ষেত্রে পাকস্থলীকে কিছুটা খালি রাখারই নীতি এক বিশাল ভূমিকা পালন করে। খাদ্যাভ্যাসের পাশাপাশি তাদের জীবনযাত্রার আরেকটি দিক আমাকে খুব ভাবিয়েছে। আধুনিক সমাজে একটা নির্দিষ্ট বয়সের পর সবাই অবসরে বা রিটায়ারমেন্টে যাওয়ার স্বপ্ন দেখে। হ্যাঁ, সবাই ভাবে কবে কাজ থেকে মুক্তি পাবো। ভাবখানা এমন যে 60 বা 65 বছর বয়স হলে আর কোনো কাজ করব না, শুধু শুয়ে বসে কাটাবো। কিন্তু ওকিনাওয়ার মানুষদের জীবনে এই অবসর বলে কোনো শব্দই নেই। না, তারা কিন্তু রিটায়ারমেন্ট শব্দটাই বোঝে না ওভাবে। তারা সবসময় সক্রিয় থাকেন এবং আমৃত্যু কোনো না কোনো কাজে নিজেদের ব্যস্ত রাখেন। কাজ করার মানে যে শুধু সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিসে গিয়ে অর্থ উপার্জন করা, ব্যাপারটা মোটেও তা নয়। এই বয়সে কাজ বলতে তারা কি বোঝায়? কাজ মানে হলো সমাজে নিজের উপযোগিতা অনুভব করা। সেটা হতে পারে নিজের বাড়ির বাগানে সবজি চাষ করা, নাতি নাতনিদের দেখাশোনা করা, কিংবা স্থানীয় কোনো কমিউনিটির কাজে সাহায্য করা। মানে নিজেকে অপ্রয়োজনীয় ভাবতে না দেওয়া। ঠিক, যখন একজন মানুষ মনে করেন যে তার এখনো কিছু দেওয়ার আছে, তার এখনো সমাজে প্রয়োজন আছে, তখন তার বাঁচার স্পৃহা এমনিতেই বেড়ে যায়। এর সাথে আরেকটি বিষয় খুব গভীরভাবে জড়িত, যা আর্টিকেলে মোয়াই হিসেবে উল্লেখ করা হয়েছে। এই মোয়াই কনসেপ্টটাও খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, মোয়াই হলো মূলত একটি সামাজিক নিরাপত্তা বলয়। ওকিনাওয়ার মানুষ ছোটবেলা থেকেই সমমনা মানুষদের নিয়ে একটি গভীর ও মজবুত সম্পর্ক গড়ে তোলে, যা জীবনভর টিকে থাকে। মোয়াইয়ের ধারণাটা আধুনিক শহরে জীবনের একাকিত্বের সবচেয়ে বড় প্রতিষেধক হিসেবে কাজ করে। এটি শুধু সপ্তাহে একদিন কফি শপে আড্ডা দেওয়ার মতো কোনো ঠুনকো সম্পর্ক নয়। তাহলে এটি কতটা গভীর? মোয়াই হলো এমন কিছু মানুষের সমষ্টি যারা একে অপরের মানসিক এবং অনেক ক্ষেত্রে আর্থিক সুরক্ষাও নিশ্চিত করে। যখন মানুষ একটি শক্তিশালী সামাজিক বলয়ের মধ্যে থাকে, তখন তার মস্তিষ্ক বুঝতে পারে যে সে একা নয়।
একটা ভরসার জায়গা তৈরি হয়। একদম। এই ভরসার জায়গাটা মানুষের ভেতরের স্ট্রেস হরমোন বা কর্টিসলের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। মানুষের জীবনে যখন কোনো বড় সংকট আসে, হতে পারে সেটা অসুস্থতা বা প্রিয়জনের মৃত্যু, তখন এই মোয়াই একটি ইমোশনাল কুশন বা আবেগের ঢার হিসেবে কাজ করে। দারুণ একটা ব্যাপার। মানসিক চাপ বা দুশ্চিন্তা একা একা মোকাবেলা করতে হয় না বলে তাদের হার্টের স্বাস্থ্য অনেক ভালো থাকে। ঠিক তাই। মানসিক চাপের কথা যখন এলোই, তখন আধুনিক জীবনের কাজের ধরন আর মানসিক চাপের সম্পর্কটা নিয়ে একটু কথা বলা যাক। আর্টিকেলে ফ্লো বা কাজের নিমগ্নতা নিয়ে একটি চমৎকার আলোচনা আছে। ফ্লো স্টেট এটা আধুনিক কর্মব্যস্ত মানুষের জন্য খুব জরুরি একটা বিষয়। আজকাল আমরা সবাই একসাথে অনেকগুলো কাজ করতে চাই। ইমেল চেক করছি, সাথে ফোনে কথা বলছি, আবার হয়তো ল্যাপটপে কোনো প্রেজেন্টেশন বানাচ্ছি। মাল্টিটাস্কিংয়ের একটা প্রতিযোগিতা চলছে সব জায়গায়। হ্যাঁ, এই মাল্টিটাস্কিংকে আমরা প্রোডাক্টিভিটি বা দক্ষতার লক্ষণ মনে করি, কিন্তু ইকিগাই বলছে সম্পূর্ণ উল্টো কথা। ইকিগাই অর্জনের অন্যতম উপায় হলো কোনো একটি নির্দিষ্ট কাজে এই ফ্লো খুঁজে পাওয়া। ফ্লো হলো মানুষের মনোযোগের এমন একটি স্তর যেখানে সময় যেন থমকে যায়। একজন শিল্পী যখন ছবি আঁকেন বা একজন প্রোগ্রামার যখন কোনো জটিল কোড মেলানোর চেষ্টা করেন, তখন চারপাশের পৃথিবী যেন তাদের কাছে অস্তিত্বহীন হয়ে যায়। কিন্তু এই ফ্লো স্টেটে যাওয়া তো এখন খুব কঠিন। স্মার্টফোনে প্রতি 3 মিনিট পর পর নোটিফিকেশন চেক করার যে আধুনিক ব্যাধি, তাই ফ্লোর সবচেয়ে বড় শত্রু। মাল্টিটাস্কিং আসলে আমাদের মস্তিষ্ককে খুব দ্রুত ক্লান্ত করে দেয়, কারণ বারবার মনোযোগ এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে হয়, শিফট করতে হয় বারবার। হ্যাঁ, এর বদলে যখন আমরা একটা মাত্র কাজে ডুবে যাই, তখন শুধু যে কাজের মান ভালো হয় তা নয়, কাজ শেষে এক ধরনের গভীর মানসিক প্রশান্তিও পাওয়া যায়। এই নিমগ্নতাই সৃজনশীলতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়। আধুনিক জীবনের এই মানসিক চাপ বা স্ট্রেসকে জাপানিরা কিভাবে মোকাবেলা করে সেটা বুঝতে গেলে আমাদের আরেকটি চমৎকার দর্শনের সাথে পরিচিত হতে হবে। এই দর্শনটির নাম ওয়াবি সাবি। ওয়াবি সাবি আমার খুব প্রিয় একটা কনসেপ্ট। আধুনিক জীবন আমাদের প্রতিনিয়ত শেখাচ্ছে যে সব কিছু নিখুঁত হতে হবে। চেহারা, কেরিয়ার, সোশ্যাল মিডিয়ার প্রোফাইল, সব জায়গায় একটা পারফেকশনের চাপ। মনে হয় যেন কোনো ভুল করা যাবে না। কিন্তু এই ওয়াবি সাবি দর্শন আমাদের ঠিক এর উল্টোটা ভাবতে শেখায়, তাই না? একদম ঠিক। ওয়াবি সাবি হলো অসম্পূর্ণতার মাঝে সৌন্দর্য খুঁজে পাওয়ার দর্শন। এটি শেখায় যে এই পৃথিবীতে কোনো কিছুই সম্পূর্ণ নিখুঁত নয়, কোনো কিছুই চিরস্থায়ী নয় এবং কোনো কিছুই সম্পূর্ণ শেষ হয় না। আর্টিকেলে এর একটা দারুণ উদাহরণ দেওয়া আছে, ওই যে ভাঙা সিরামিকের পাত্রের বিষয়টা। হ্যাঁ, জাপানিরা অনেক সময় ভাঙা সিরামিকের পাত্র সোনা বা রূপা দিয়ে জোড়া লাগায়, যাকে কিনসুকি বলা হয়। পাত্রের ভাঙা দাগগুলো লুকিয়ে না রেখে সেটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। মানে দাগ বা ত্রুটিটাই একটা শিল্প হয়ে যায়। ঠিক, এটি আসলে ওয়াবি-সাবি দর্শনেরই একটি রূপ। মানুষের জীবনের ক্ষেত্রেও এটি সত্য। জীবনের ত্রুটি, ব্যর্থতা বা অসম্পূর্ণতাগুলোকে লুকিয়ে না রেখে সেগুলোকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মেনে নেওয়ার যে ক্ষমতা, সেটাই ওয়াবি-সাবি। কর্পোরেট জীবনে যখন কোনো প্রজেক্ট 100% নিখুঁত হয় না, বা জীবনে যখন প্রত্যাশা মতো সবকিছু মেলে না, তখন এই মেনে নেওয়ার মানসিকতা মানুষকে অনেক বেশি সহনশীল বা রেজিলিয়েন্ট করে তোলে। রেজিলিয়েন্স বা ঘুরে দাঁড়ানোর ক্ষমতাটাই আসল। এই এতক্ষণের আলোচনার পর ইকিগাইয়ের 10টি সুবর্ণ নিয়মের দিকে তাকালে পুরো বিষয়টা একদম স্ফটিকের মতো পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, ওই 10টা নিয়ম আসলে পুরো দর্শনের একটা সামারি। এই নিয়মগুলো আসলে আলাদা কোনো নির্দেশিকা নয়, বরং এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম সেগুলোরই একটি বাস্তব প্রয়োগের মানচিত্র। আমরা যদি নিয়মগুলোকে একটু থিমেটিক বা বিষয়ভিত্তিকভাবে ভাগ করে দেখি, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। দারুণ আইডিয়া। প্রথম ভাগটিতে আমরা রাখতে পারি শরীর এবং পরিবেশের সাথে আমাদের সম্পর্কের নিয়মগুলোকে। শরীর এবং পরিবেশের এই ভাগের প্রথমেই আসে সেই বিখ্যাত হারাহাচি নীতি, অর্থাৎ পেট পুড়ে না খাওয়া, খাওয়ার টেবিলে 80 ভাগের নিয়মটি মেনে চলা। এর সাথেই যুক্ত হয় সবসময় সক্রিয় থাকার বিষয়টি, কখনোই পুরোপুরি অবসরে না যাওয়া এবং নিজেকে সচল রাখা। এই শারীরিক সক্রিয়তার সাথে আরেকটি চমৎকার নিয়ম আর্টিকেলে বলা হয়েছে, পরবর্তী জন্মদিনের জন্য শরীরের যত্ন নেওয়া। এই নিয়মটা ভাবলেই কিন্তু প্রতিদিন সকালে একটু হাঁটার বা শরীরচর্চা করার একটা দারুণ লজিক পাওয়া যায়। ভবিষ্যৎ মানে তা শুধু ব্যাংক ব্যালেন্স নয়,
ভবিষ্যৎ মানে আগামী জন্মদিনগুলোতে সুস্থভাবে হেঁটে চলে বেড়াতে পারা। আর শরীরকে ভালো রাখার আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে বলা হয়েছে প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করা। ইট কাঠের এই শহরে থেকেও যদি দিনে অন্তত কিছুটা সময় খোলা আকাশ, গাছপালা বা মাটির কাছাকাছি কাটানো যায়, তার শরীরের ভেতরকার রিদম বা ছন্দকে স্বাভাবিক রাখতে খুব সাহায্য করে। চমৎকার একটি ভাগ। এবার যদি আমরা দ্বিতীয় ভাগটির দিকে তাকাই, তবে সেখানে মূলত মানসিকতা এবং সামাজিক সম্পর্কের নিয়মগুলো উঠে আসে, যেমন ধীর গতিতে জীবন উপভোগ করা। হ্যাঁ, আমরা সারাক্ষণ শুধু ছুটছি। একটু থমকে দাঁড়িয়ে বর্তমান মুহূর্তটাকে অনুভব করার কথা বলা হয়েছে নবম নিয়মে। অতীত নিয়ে অহেতুক অনুশোচনা বা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে এই মুহূর্তটিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। মানসিক প্রশান্তির এই ভাগের একটি বড় অংশ জুড়ে আছে আমাদের চারপাশের মানুষ। ওই যে মোয়ায়ের কথা আমরা বলছিলাম, চতুর্থ নিয়মটি সেটাই মনে করিয়ে দেয়, ভালো বন্ধু ও প্রতিবেশী পরিবেষ্টিত থাকা, সম্পর্কগুলোকে যত্ন করে লালন করা। এর সাথে আরেকটি খুব সহজ কিন্তু শক্তিশালী নিয়ম হলো হাসি খুশি থাকা। একটি আন্তরিক হাসি কিভাবে নিজের এবং চারপাশের মানুষের স্নায়ুর চাপ কমিয়ে দেয় তা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আর এই মানসিকতার চূড়ান্ত প্রকাশ ঘটে অষ্টম নিয়মের মাধ্যমে, চারপাশের সবকিছুর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। জীবনে যা কিছু নেই তার জন্য হাহুতাশ না করে যা কিছু আছে তার প্রতি প্রতিদিন একবার হলেও কৃতজ্ঞ হওয়া। গ্র্যাটিটিউড প্র্যাকটিস করাটা ইকিগাইয়ের একটা বড় অংশ। আর এই সব কিছুর পর দশম এবং সর্বশেষ নিয়মটি হল নিজের ইকিগাই বা বেঁচে থাকার উদ্দেশ্যকে অনুসরণ করা। এতক্ষণ ধরে শরীর, মন, সমাজ এবং প্রকৃতির সাথে যে ভারসাম্যের কথা আমরা আলোচনা করলাম, সেই ভারসাম্য বজায় রেখেই নিজের ভেতরে সেই চারটি বৃত্তের কেন্দ্রবিন্দুটিকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাওয়া। পুরো আলোচনাটিকে যদি একটি ফ্রেমে বাঁধার চেষ্টা করি, তবে মূল শিক্ষাটা কি দাঁড়ায়? এটাই সবচেয়ে বড় শিক্ষা যে মানুষের সবার ভেতরে একটি নিজস্ব ইকিগাই লুকিয়ে আছে। এটি এমন নয় যে একদিন সকালে ঘুম থেকে উঠলেই চোখের সামনে ইকিগাই জ্বলজ্বল করবে। এটি একটি দীর্ঘস্থায়ী প্রক্রিয়া, অনেকটা সাধনার মতো। একদম। অত্যন্ত ধৈর্য ধরে নিজের প্যাশন, দক্ষতা, পৃথিবীর প্রয়োজন এবং উপার্জনের পথ, এই বিষয়গুলোকে মেলাতে হয়। এটি আসলে কোনো নির্দিষ্ট গন্তব্য নয়, এটি একটি যাত্রা। আর এই যাত্রায় শরীরকে সুস্থ রাখা, বন্ধুদের সাথে যুক্ত থাকা এবং অসম্পূর্ণতাকে মেনে নিয়ে বর্তমান মুহূর্তে বাঁচাই হলো মূল চাবিকাঠি। ঠিক বলেছেন। ইকিগাইয়ের এই ধারণাটি শুধু তথ্যবহুল নয়, এটি আসলেই প্রতিদিনের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে। কখন কাজ করতে হবে, কতটা খেতে হবে, কাদের সাথে মিশতে হবে, আর সর্বোপরি কেন বেঁচে থাকতে হবে, এই ছোট ছোট প্রশ্নগুলোর অত্যন্ত গভীর এবং বাস্তবসম্মত উত্তর আমরা আজকের এই আলোচনা থেকে পেলাম। আশা করি শ্রোতারাও এই আলোচনা থেকে নিজেদের জীবনের জন্য কিছু মূল্যবান সূত্র খুঁজে পাবেন। তবে আজকের এই গভীর বিশ্লেষণ শেষ করার আগে একটি নতুন চিন্তার খোরাক রেখে যেতে চাই। আমরা দেখলাম যে মোয়াই বা সামাজিক বলয় এবং পৃথিবীর মানুষের যা প্রয়োজন তা ইকিগাইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। হ্যাঁ, এই দুটো বিষয় তো সরাসরি সমাজের সাথে যুক্ত। অর্থাৎ ইকিগাই শুধু মানুষের ব্যক্তিগত আনন্দের বিষয় নয়। তাহলে কি এমন হতে পারে যে ইকিগাই শুধু মানুষের ব্যক্তিগত দীর্ঘায়ু নিশ্চিত করে না, বরং একজনের ইকিগাই পুরো একটি সম্প্রদায় টিকে থাকার এবং বিকশিত হওয়ার মূল চালিকা শক্তি হয়ে উঠতে পারে? ব্যক্তিগত বেঁচে থাকার উদ্দেশ্য কিভাবে একটি সমাজকে বদলে দেয়? খুব গভীর একটা প্রশ্ন। এই প্রশ্নটি নিয়ে শ্রোতারা তাদের দৈনন্দিন কাজের ফাঁকে একটু ভেবে দেখতে পারেন। হয়তো এই ভাবনার মাঝেই লুকিয়ে আছে আমাদের সবার নিজস্ব ইকিগাই। আজকের আয়োজনে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর নিজেদের ইকিগাই খোঁজার যাত্রা অব্যাহত রাখবেন।